আজ আমি তোমাদের জন্য পাটিগণিত এবং পরিমিতির খুব সোজা কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, অবশ্যই তোমাদের উপকারে লাগবে। তোমরা সকলেই জানো যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে গণিত বিষয় এবং মেন্টাল এবিলিটি বা যেটাকে আমরা জেনারেল ইন্টেলিজেন্স বলি, মানসিক দক্ষতা বলি, সেখান থেকে কিন্তু অসংখ্য প্রশ্ন আসে। আর ছেলেমেয়েরা তুলনামূলকভাবে এই দুটো বিষয়ে কিন্তু অনেক বেশি দুর্বল হয়। আমি সেই দুর্বলতাটাকে কিছুটা হলেও কাটানোর চেষ্টা করব। দেখো, দেওয়া আছে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0, 0 এবং বৃত্তের উপরিস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3, 4। বৃত্তের ব্যাসার্ধ কী হবে? আমি একটা বৃত্ত এঁকে ফেলি। এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0, 0। আমি ধরে নিলাম এটা পয়েন্ট হচ্ছে এ। এবার বলছি এই বৃত্তের উপরিস্থিত একটা বিন্দু হচ্ছে 3, 4। আমি ধরে নিলাম বিন্দুটা হচ্ছে বি। তাহলে এ আর বি এর এই ব্যাসার্ধটা চাইছে, অর্থাৎ এখান থেকে এই ব্যাসার্ধটা বার করতে হবে। তাহলে ব্যাসার্ধটা কিভাবে বার করব? দুটো স্থানাঙ্কের দূরত্ব যখন থাকে তখন আমি কি করব? এই দুটোর স্থানাঙ্কের বিয়োগফলের বর্গ তাদের সমষ্টি। তিন স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 9 প্লাস 16 সমান হচ্ছে 5 একক। অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ হবে 5 একক, অর্থাৎ আমাদের এখানে এটা উত্তর। এবার দেখো, কামাল 200 টাকায় একটি ঘড়ি কিনে 30% লাভে বিক্রয় করতে চায়। তাহলে যত টাকায় সেটি বিক্রয় করবে, অর্থাৎ একটা কিনেছে ঘড়ি 200 টাকায়, সেটা কেনার পরে ও 30% লাভে বিক্রি করবে। তাহলে কি হবে? 30% লাভে বিক্রি করার অর্থ হচ্ছে যেটা ও 100 টাকায় কিনেছে সেটা বিক্রি করবে 130 টাকায়। তাহলে যেটা ও 200 টাকায় কিনেছে সেটা কত টাকায় বিক্রি করতে চাইবে? কত টাকায় বিক্রি করবে? জাস্ট 260 টাকায়। অর্থাৎ আমার এরটা উত্তর। এবার দেখো, দেওয়া আছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাতটা দেওয়া আছে। এখন শতকরা লাভের ক্ষেত্রে একটা ফর্মুলা আছে। শতকরা লাভ সমান হচ্ছে যে লাভটা আমার হবে বিক্রয় করার পরে সেটা উপরে থাকবে, তার নিচে হবে ক্রয় মূল্য ইন্টু 100%। এখানে আমার এই ফর্মুলাটাতে আমার বসাতে হবে। এখন দেখো, দেওয়া আছে ক্রয় মূল্য 24:25, অর্থাৎ ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাতটা হচ্ছে 24:25। আমি ধরে নিলাম ক্রয় মূল্যটা হচ্ছে 24x টাকা আর বিক্রয় মূল্যটা হচ্ছে 25x টাকা। তাহলে লাভ কত হবে? লাভ হচ্ছে 25x মাইনাস 24x, অর্থাৎ x টাকা। তাহলে এই ফর্মুলাতে আমি লাভের জায়গায় যদি x বসাই আর ক্রয় মূল্যের জায়গায় যদি 24x বসাই ইন্টু 100% যেমন আছে আমি করে দিলাম। অর্থাৎ হচ্ছে আমার 25/6%। এটাকে যদি আমি ভাগ করি দেখব 4.16% হবে, অর্থাৎ আমার বিয়েরটা উত্তর। এবার দেখো, বলছে 178 টাকায় একটি ছাতা বিক্রি করায় 11% ক্ষতি হলো। ছাতাটি যে টাকায় বিক্রি করলে 11% লাভ হবে সেটা বার করতে হবে।
তাহলে 11% ক্ষতির অর্থটা কি? 11% ক্ষতির অর্থ হচ্ছে আমি যদি 100 টাকায় কিনি, সেটা আমি বিক্রি করছি 89 টাকায়। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার, এটা 100 টাকায় আমার কেনা হচ্ছে 100 টাকা, আর বিক্রয় মূল্য হচ্ছে 89 টাকা। তাহলে যে ছাতাটা আমি 178 টাকায় আমি বিক্রি করছি, সেটা আমি কত টাকা দিয়ে কিনেছি আগে দেখে নিই। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 89 টাকা। তাহলে ক্রয় মূল্য তখন কত? 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যখন আমার 178 টাকা, তখন আমার কি দাঁড়াবে? $200 আমার ক্রয় মূল্য। এখন 200 টাকা আমি পেয়ে গেলাম, ক্রয় মূল্যটা আমি পেয়ে গেলাম 200 টাকা। তাহলে 200 টাকায় কেনা একটা জিনিস, একটা ছাতা, তাকে আমি আবার 11% লাভে বিক্রি করব। তাহলে সেক্ষেত্রে কত হবে? ক্রয় মূল্য যদি আমি 11% লাভের অর্থ, 11% লাভের অর্থ ক্রয় মূল্য আমার 100 টাকা, সেক্ষেত্রে বিক্রয় মূল্য হবে আমার 111 টাকা। তাহলে ক্রয় মূল্য আমার, এখন ক্রয় মূল্য 100 টাকা হলে আমার বিক্রয় মূল্য হচ্ছে 111 টাকা। তাহলে ক্রয় মূল্য যখন 200 টাকা, তখন আমার বিক্রয় মূল্য কত হবে? জাস্ট 2 দিয়ে গুণ, 222 টাকা। অর্থাৎ আমার এরটা উত্তর। দেখো, দেওয়া আছে কোনো দ্রব্যের যথাক্রমে 20% ও 10% ছাড়ের সমতুল্য ছাড় হল। যদি এই ধরনের অঙ্ক থাকে, আমার এক লপ্তে যদি 30% ছাড় দিই, আর যদি সেটাকে আমি কেটে কেটে দিই 20% ও 10% দিই, তাহলে এক লপ্তে যদি আমি 30% দিই, সেটা কিন্তু বেশি হবে। অর্থাৎ কেটে কেটে যখনই দেবো, প্রথমে দেবো 20%, তারপরে 10%, সেই পার্সেন্টেজটা কিন্তু তুলনামূলকভাবে অবশ্যই ওই 30%-এর থেকে কম হবে। আমি যে 20% বা 10% দিচ্ছি খেপে খেপে, তার থেকে। তো সেটা আমরা একটু দেখে নেবো। আমি ধরে নিচ্ছি যে কোনো দ্রব্যের আমি বিক্রয় মূল্যটা ধরে নিচ্ছি যে X টাকা। না, বিক্রয় মূল্যটা আমি 100 টাকা ধরে নিলাম, এটা আমার হিসেবের সুবিধা হবে। তাহলে এই 100 টাকার মালটা আমি যখন বিক্রি করছি 20% ছাড়ে দিচ্ছি, তাহলে 20% ছাড়ে বিক্রয় মূল্য কত হবে? 80 টাকা। এরপরে আরও যদি 10% আমি ছাড়ি, আরও 10% ছাড়ে বিক্রয় মূল্য কত হবে? তখন এই 80 টাকার উপরে এই 10% ছাড়টা হবে। অর্থাৎ 90-এর 100 টাকা হবে আমার। যেহেতু 10% ছাড় দিচ্ছি, তার মানে 100 টাকারটা 90 টাকায় আমি দিচ্ছি। তাহলে 8×9 = 72 টাকা। তাহলে 100 টাকার যে মালটা আমি বিক্রি করছি, সেটা 20%, আর পরে 10% ছাড় দিলে মোট কত টাকা ছাড় হচ্ছে? 28 টাকা ছাড় হচ্ছে। যেহেতু এই 28 টাকাটা 100 টাকায় হচ্ছে, তাহলে অতএব শতকরা ছাড় কত হচ্ছে? 28%। সেটা কিন্তু আমার 30%-এর চেয়ে কম হচ্ছে। আমার পার্সেন্টেজটা কিন্তু 28% হবে। এবার যদি আমি 30%-এ ছাড় দিতাম, তাহলে 100 টাকায় 30% ছাড় মানে 70 টাকা। তাহলে দেখো, আমার 20% আর 10% যদি আমি মানে কেটে কেটে ছাড়টা দিই, তাহলে সেক্ষেত্রে 72 টাকায় আমাকে কিনতে হবে, একটা কাস্টমারকে কিনতে হবে। আর যদি 30% এককালীন ছেড়ে দেয়, তাহলে 70 টাকায় কিনতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে কাস্টমার হিসেবে যদি কেউ কোনো জিনিস কেনে, তাহলে এক লক্ষে যে পার্সেন্টেজটা হবে ছাড়ে, সেটাই কিন্তু লাভজনক।
দেখো, এই ধরনের অঙ্ক দেওয়া আছে, 5 টাকায় 6টি লেবু কিনে 6 টাকায় 5টি লেবু বিক্রি করলে লাভের শতকরা হার কত? আমি যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্যে এই ধরনের অঙ্কগুলো সংক্ষেপে করা যায়। সেটার রাস্তাটা কি? সেটা হচ্ছে লাভের শতকরা হার হবে জাস্ট বড় যে দুটো সংখ্যা আছে অর্থাৎ 6 তার স্কোয়ার করব, মাইনাস ছোটো যে দুটো সংখ্যা আছে অর্থাৎ 5 আছে ছোটো সংখ্যাটা তার স্কোয়ার করব, দিয়ে বড় থেকে ছোটোটা বিয়োগ করব। আর যেহেতু সবসময় আমার ক্রয় মূল্যের উপর লাভের ব্যাপারটা থাকে, সেক্ষেত্রে আমি বলবো যে ওই যে ক্রয় মূল্য অর্থাৎ ছোটো সংখ্যাটা এখানে যদি বলি, সেই ছোটো সংখ্যাটা কিন্তু তার স্কোয়ারটা নিচেই বসবে। এইবার আমি যদি পার্সেন্টেজ করে দিই, যেটা আসবে সেটাই কিন্তু আমার উত্তর হবে। অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে 36 মাইনাস 25 বাই 25 ইন্টু 100%, অর্থাৎ 11 বাই 25 ইন্টু 100%, অর্থাৎ 44% আমার শতকরা লাভ হবে। আমি লাভটা এখানে লিখে দিই। লাভ হচ্ছে শতকরা, যেহেতু লাভ, তাই লাভ এখানে পার্সেন্টেজটা দিয়ে দিলাম ওই কারণে। দেখো, এই ধরনের অঙ্কগুলো শুধু সরকারি চাকরির জন্য আমি করে দিলাম, কিছু বুঝলাম না, এটার কিন্তু আমি ঠিক পক্ষপাতী নই। আমি চাই তোমরা অঙ্কের গভীরে ঢোকো, তাহলে কী হবে, যে কোনো সমস্যার সমাধান করতে তোমাদের কিন্তু সুবিধা হবে। তো আমি অঙ্কটাকে তোমাদের সুবিধার মতন করে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো, আমি ধরে নিচ্ছি যে এক্স টাকার লেবু কেনা হলো। এক্স টাকার আমি লেবুটা কিনলাম, তাহলে 5 টাকায় 6টি লেবু কেনা হয়েছে। তাহলে এক্স টাকায় কতগুলো লেবু কেনা হবে? এতগুলো লেবু কেনা হচ্ছে, তাহলে এতগুলো আমার লেবু কেনা হয়েছে। এবার আমি যখন বিক্রি করছি তখন কীভাবে বিক্রি করছি না, 6 টাকায় 5টা করে লেবু আমি বিক্রি করছি। তাহলে 5টি লেবু বিক্রি হচ্ছে 6 টাকায়, এটা হচ্ছে বিক্রি করার পরিমাণ টাকায়। তাহলে আমার কতগুলো লেবু কিনেছি? 6x/5টা লেবু আমি কত টাকায় বিক্রি করব? 6 ইন্টু 6x/5, 36x/5, এই টাকায় আমি বিক্রি করব। এবার লাভটা কত হবে? লাভ হবে 36x/5 টাকায় আমি বিক্রি করেছি, আর আমি কিনেছি এক্স টাকায়। সরি, এখানে আর একটা 5 আমার আসবে। তাহলে কত দাঁড়াচ্ছে? আমার লাভ হচ্ছে 11x/25। তাহলে এবার শতকরা যখন আমি লাভ করব, শতকরা লাভের ক্ষেত্রে আমার লাভের ফর্মুলা একটাই, যে লাভের পরিমাণটা উপরে হবে আর নিচেই হবে ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে লাভ হচ্ছে আমার 11x/25, ক্রয় মূল্য হচ্ছে এক্স ইন্টু 100, করলে কত হবে? আমার হবে 11/25 ইন্টু 100। দেখো, আমার হবে 4 11 44, অর্থাৎ 44% লাভ হবে।
এবার দেখো দেওয়া আছে একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো। এখন 10% ক্ষতির অর্থ কি? এখন দেখো এখানে বিক্রি করছি 360 টাকায়, তাহলে বিক্রি করাটাকে আমি বাঁ দিকে রাখবো। তাহলে 10% ক্ষতির অর্থ হচ্ছে আমি যদি 90 টাকায় বিক্রি করি তাহলে ক্রয় মূল্য তখন হবে 100 টাকা। অর্থাৎ 10% ক্ষতি তখন কখন হবে না, যখন আমি 100 টাকায় কিনবো, কিনে আমি 90 টাকায় বিক্রি করব। তাহলে 360 টাকায় আমি বিক্রি করছি, তা তখন আমার ক্রয় মূল্য কত হবে? 400 টাকায়। তাহলে উত্তর হবে আমার বিয়েরটা। দেখো একটা অঙ্ক দেওয়া আছে, এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে বিক্রয় করেন, তার শতকরা লাভ কত হবে? তো ধার্য মূল্য মানেই হচ্ছে যে দামটা আমার লেবেলের প্রিন্ট করা আছে, অর্থাৎ প্রোডাক্টের উপর প্রিন্ট করা আছে, ওষুধের উপর লাগানো আছে, লেখা আছে, প্রিন্ট করা আছে, সেটাকে বলছি ধার্য মূল্য। তাহলে আমি ধরে নিলাম ধার্য মূল্য যদি 100 টাকা হয়, ধার্য মূল্য যদি 100 টাকা হয়, তাহলে খুচরো বিক্রেতা কি করছে, সেই মালটা 20% ছাড়ে কিনে আনছে, অর্থাৎ খুচরো বিক্রেতা 80 টাকায় ওই মালটা কিনছে, 80 টাকায় কিনছেন। তাহলে এবার 80 টাকায় কিনে সেই বিক্রেতা কী করছে, ধার্য মূল্যে বিক্রয় করছেন, অর্থাৎ 80 টাকায় কিনে 100 টাকায় বিক্রয় করছেন, 100 টাকায় বিক্রয় করছে। তাহলে লাভ কত? লাভ হচ্ছে 20 টাকা। যেহেতু 100 টাকায়, এবার আমাকে হিসাব করতে হবে শতকরা লাভ বলছে, তাহলে লাভ হচ্ছে 20 টাকা, লাভ হচ্ছে 20 টাকা। কত টাকায় লাগিয়েছি না, ক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। সব সময়কার জন্য এটা কিন্তু খেয়াল রাখতে হবে, লাভের ক্ষেত্রে ক্রয় মূল্যর দিয়েই কিন্তু ভাগটা হবে। তাহলে ক্রয় মূল্য হচ্ছে আমার 80 টাকা ইন্টু 100, শতকরা যেহেতু আমার বলেছে আমি পার্সেন্টেজ করে নিলাম, তাহলে আমার কিন্তু এক্ষেত্রে লাভ হচ্ছে 25%, অর্থাৎ সিএরটা আমার উত্তর। কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 37 মিটার এবং সমকোণ ধারক একটি বাহুর দৈর্ঘ্য 35 মিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই। অতিভুজের দৈর্ঘ্য বলে দিয়েছে 37 মিটার, আর সমকোণ ধারক একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 35 মিটার। আমি ধরে নিলাম এটাই হচ্ছে 35 মিটার। যেহেতু সমকোণ, এটা হচ্ছে সমকোণ, তার ধারক দুটো বাহু হচ্ছে ধারক, দুটো ধারক বাহু, একটা হচ্ছে এইটার, একটা হচ্ছে এইটা। তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে লম্ব, এটাকে আমি ধরে নিচ্ছি এ। তাহলে আমি জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার। তাহলে এ স্কোয়ার সমান হবে 37-এর স্কোয়ার মাইনাস 35-এর স্কোয়ার। তাহলে আমি পেয়ে গেলাম এ হচ্ছে 12। তাহলে কি বলছে, ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা। এটা আমাকে অবশ্যই মনে রাখতে হবে। ভূমি হচ্ছে 35, যেহেতু আমি ধরে নিয়েছি, উচ্চতা হচ্ছে আমার 12। তাহলে 210 বর্গমিটার হচ্ছে আমার ক্ষেত্রফল। দুটি ত্রিভুজের উচ্চতার অনুপাত দেওয়া আছে 3:4। আমি ধরে নিচ্ছি ত্রিভুজ দুটোর উচ্চতা হচ্ছে h1:h2 সমান 3:4। ক্ষেত্রফলের অনুপাত দেয়া আছে a1:a2 সমান হচ্ছে 4:3। ত্রিভুজ দুটির ভূমির অনুপাত আমি ধরে নিলাম, ভূমিটা হচ্ছে, প্রথমটার ভূমি হচ্ছে এ, দ্বিতীয়টার ভূমি হচ্ছে বি। তাহলে ক্ষেত্রফল হচ্ছে
A1 সমান হচ্ছে হাফ, ভূমি হচ্ছে এ ইন্টু উচ্চতা হচ্ছে H1। দ্বিতীয় ক্ষেত্রে A2টা হচ্ছে হাফ, ভূমি হচ্ছে বি, উচ্চতা হচ্ছে H2। এখন আমি A1/A2 যদি করে দিই, ভাগ করে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে? A H1/B/H2। অতএব A/B, যেহেতু আমার ভূমির অনুপাত চেয়েছে, তাহলে A/B হবে H2টা এদিকে এসে উল্টে যাবে। তাহলে A1/A2 তেমন হচ্ছে A1:A2, অর্থাৎ 4/3, আর H2/H1 হবে, সেটাও হবে 4/3, উল্টে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে? 4×4=16/9, অর্থাৎ 16:9। এটা হবে আমার ভূমির অনুপাত। কোনো সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে 4√3 সেমি, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা হচ্ছে, যদি বাহু আমার এ হয় তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতার ফর্মুলা হবে √3/2 ইন্টু এ। এটা হচ্ছে উচ্চতা। তাহলে এইটা সমান দেওয়া আছে 4√3, তাহলে √3a/2 সমান হচ্ছে 4√3, অতএব a/2 সমান হচ্ছে 4, তাহলে এ সমান হচ্ছে 8। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয়, এর ফর্মুলা হচ্ছে √3 বাহু স্কোয়ার/4, তাহলে √3 ইন্টু এ হচ্ছে 8, তার স্কোয়ার/4, 8×8=64, √3/4, তাহলে হচ্ছে আমার 16√3, অর্থাৎ প্রথমেরটা আমার উত্তর। কোনো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর উচ্চতা সমান হলে তার বাহুর দৈর্ঘ্য কত হবে? যদিও ক্ষেত্রফল আর উচ্চতা সমান বলতে এখানে কিন্তু সাংখ্য মানটা সমান বলছে, একক তো সমান হবে না, ক্ষেত্রফল আর উচ্চতার একক আলাদা হয়, তাহলে সাংখ্য মানটা আমাকে সমান ধরে নিতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা আর ক্ষেত্রফলের ফর্মুলাটা কি আমি আগে লিখে নিই। যদি এ বাহু হয় তাহলে এইটা হবে √3a²/4 হবে ক্ষেত্রফল, আর উচ্চতা হবে এইটা। এই দুটো যেহেতু সমান, সমান করে দিলাম। তাহলে এর মান হচ্ছে 2, তাহলে বাহুর দৈর্ঘ্য হবে 2 একক। কোনো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 সেমি বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় √3 সেমি। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে আমি ধরে নিচ্ছি বাহু হচ্ছে এ, তাহলে এ থাকলে তার বাহুর দৈর্ঘ্য 1 সেমি বৃদ্ধি পেলে তখন কত হবে? বৃদ্ধি পেয়ে হবে a+1, তখন ক্ষেত্রফল বেড়ে হবে আমার। তাহলে বর্ধিত ক্ষেত্রফলটা কত? বর্ধিত ক্ষেত্রফলটা হবে এটা, যেহেতু 1 সেমি বেড়ে গেছে এটা হয়ে যাবে। আর আগে কত ছিল? আগে ছিল √3 বাহু স্কোয়ার/4, 1 সেমি বেড়ে গেছে বলে 1 সেমি যোগ করে তার হোল স্কোয়ার করে দিলাম। তাহলে বর্ধিত ক্ষেত্রফলটা সমান বলছে √3। যেহেতু 4 দুটোতেই আছে, আমি 4টা কী করবো, আগে √3/4টাকে কমন নিয়ে নিই,
হোল স্কোয়ারটাকে ভেঙে দিলাম, স্কোয়ার স্কোয়ার কেটে গেল, 2a সমান হচ্ছে 3, অতএব a সমান হচ্ছে 3/2 মানে হচ্ছে 1.5, অর্থাৎ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হবে 1.5 সেমি। কোনো ত্রিভুজাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে 16 মিটার, 12 মিটার আর 20 মিটার। ত্রিভুজটার ক্ষেত্রফল বলেছে। যেটা একটা বিষমবাহু ত্রিভুজ, তার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমি আগে পরিসীমাটা বার করে নিই। পরিসীমা কি হবে? পরিসীমা মানে জাস্ট তিনটে বাহুর যোগফল, এটাই পরিসীমা। 48 মিটার হবে আমার পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা কি হবে? এস 24 মিটার। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এইটা, এস হচ্ছে অর্ধ পরিসীমা আর এবিসি হচ্ছে ত্রিভুজের তিনটি বাহু, এটাই হবে আমার ক্ষেত্রফল। তাহলে এই ফর্মুলাগুলো আমাদেরকে একটু মনে রাখার চেষ্টা করতে হবে। আমি মানগুলো বসিয়ে দিলাম, এবার বিয়োগটা করব। এটা হবে 8, 12, এটা হবে 4। 24কে 8 3-এ ভাঙলাম, 8 যেমন আছে লিখলাম। 12কে 4 ইন্টু 3-এ ভাঙলাম, 4 যেমন আছে লিখলাম। তাহলে দেখো ডবল দুটো আছে, 8 ডবল আছে, রুটের বাইরে একটা চলে আসবে, 3 ডবল আছে আর 4ও ডবল আছে, 96।